ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এবার এমনটাই দাবি করে সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দু ভাইরা এখন শুভেন্দুর কথাই নাচছেন, তাদের কপালে খুব কষ্ট আছে। শুভেন্দুর কথায় যারা এসব করেছে তাদের পস্তাতে হবে। ভারতের রাজনৈতিক নেতা এবং গণমাধ্যমে বাংলাদেশ ও মুসলমানদের বিরুদ্ধে মিথ্যাচারের বিরূপ প্রভাব পড়েছে কলকাতায়। ফসলের ন্যায্য মূল্য ও সহজে কৃষি ঋণের দাবিতে ভারতের রাজধানী দিল্লিতে এর আয়োজন করে তামিলনাড়ুর কৃষকরা। এতে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। মঙ্গলবার শুরু হওয়া প্রতিবাদী এই সমাবেশে যোগ দিচ্ছেন আশেপাশের রাজ্যের কৃষকরাও। এই ব্যবসা থাকবে না, অন্য ব্যবসা তখন অন্য লাইনে যেতে হবে। আমাদের কিছু ভাবার কি আছে? মোদীবাবু এখন ভিসা দিচ্ছেন, আমরা কি করবো? আমাদের কিছু করার আছে? ওনার হাতেই তো ক্ষমতা সব। আবারও উত্তপ্ত ভারত চীন সীমান্ত। অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় সেনাদের সাথে চীনা সেনাদের সংঘর্ষের পর নজরদারির জন্য এলাকায় টহল শুরু করেছে ভারতের বিমান বাহিনী। এর চাইতে আধুনিক হওয়ার কারণে এবার যুদ্ধ লাগলে ভয়াবহ হবে ঝুঁকির মাত্রা। চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান 2022 সাল থেকে হাতে পেয়েছে PL-15 মিসাইলবাহী অত্যাধুনিক চীনা যুদ্ধ বিমান J-10C। পাকিস্তান নয়, এবার বাংলাদেশ আতঙ্কে ভুগছে ভারত। কাশ্মীরের জঙ্গি হামলা ইস্যুতে ভারত পাকিস্তান যখন সামনাসামনি, তখন প্রশ্ন উঠেছে বাংলাদেশের ভূমিকা নিয়ে। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের অবস্থান কি হবে তা নিয়ে চিন্তায় ভারতের সামরিক বাহিনী। বিবিসি বাংলা একটা খবর দিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নতুন দুটি সেক্টর তৈরি করতে চায় বিএসএফ। পাকিস্তান সীমান্তে অতি তৎপর ভারত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তেও নজরদারি বৃদ্ধি করেছে দেশটি। এবার বাংলাদেশ পাকিস্তান সীমান্তে নতুন উদ্যোগ দেখা যাচ্ছে ভারতের। বিএসএফ গুলি চালাচ্ছে, সেই গুলিতে বাংলাদেশি একজন মারা গেছে, আরেকজন গুলিবিদ্ধ হয়েছে। তো ভারতীয় বিএসএফ তো মনে করছে দুজনই বাংলাদেশি, তাদের তো সমস্যা নেই। ইন্ডিয়ান আর্মি উইথ অল देयर wherewithal, if they cannot intimidate us। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের এই যে জল বা মাল যাই পাঠান, এই যে দেখেন এটা কি দেখেছেন, এটা হলো আজকে আপনাদের বিএসএফ আমাদের বিজিবির পা ধরে মাপ দিয়েছে, বুঝছেন? আপনি জল পাঠান যাই পাঠান, এটা একটা ঘটে গেছে ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভারতের মোদী সরকার তার প্রতিবেশী দেশের সাথে শত্রুতা বাড়িয়ে এবং বাণিজ্য ক্ষেত্রে অনেক ঝামেলা করে তিনি তার নিজের দেশেই জনগণের কাছে খারাপ এবং তোপের মুখে পড়ছে। মোদী সরকারের এখন নিজের গদি ধরে রাখাই কষ্টকর হয়েছে। আজকের এই ভিডিওটিতে আপনারা সবাই জানতে পারবেন মোদী সরকারের সকল প্রকার কীর্তিকলাপ এবং কিছু বিস্ফোরক তথ্য। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন, মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দর্শক দেখেন একটা ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার যে কলবা সীমান্ত, সেখানে বিএসএফ গুলি চালাইছে, সেই গুলিতে বাংলাদেশি একজন মারা গেছে, আরেকজন গুলিবিদ্ধ হয়েছে। তো ভারতীয় বিএসএফ তো মনে করছে দুজনই বাংলাদেশি, তাদের তো সমস্যা নেই, গুলি চালায় কিন্তু খালাস। এখন দুজন গুলিবিদ্ধ হওয়ার পর দুজনকেই চিকিৎসার জন্য ঢাকা আনা হয়েছে। প্রতিমধ্যে বাংলাদেশি নাগরিক সে মারা গেছে, ভারতীয় নাগরিক আহত হয়েছে, তার চিকিৎসা চলছে। বিএসএফ কিন্তু গুলি চালায়, বাস তার দায়িত্ব শেষ। বাকিটা এখন পুরো ধকলটা যাচ্ছে কিন্তু বাংলাদেশের উপর। বাংলাদেশে একজন নাগরিক মারাই গেল, আরেকজন এখন তার নাম হচ্ছে সুজন বর্মন, এখন তার চিকিৎসা চলছে ঢাকায়। রাজধানীর মগবাজারের একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটকও করছে, মানে বিজিবির পহরায় আছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা বলতেছে মোহাম্মদ শরীফুল ইসলাম গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে একটি সিন্ডিকেটের সহযোগিতায় একজন ভারতীয় চোরা কারবারি গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করে। সীমান্ত এলাকায় মোটরসাইকেল বোধহয় কেনা বেচা করছিল, এরকম কিছু। বাস বিজিবি আর কোনো কথা নেই, গুলি। মানে চোরাচালান বা এই প্রতিরোধে যে একদম গুলি চালাইতে হবে, একটা অদ্ভুত ব্যাপার। এখানে কোনো আটকের ব্যাপার নেই, সরাসরি গুলি। আচ্ছা, কি হয়েছে? ওই তথ্যের ভিত্তিতে বিজিবি অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতা আজ ঢাকার মগবাজারে একটি হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি ভারতের আগরতলা বটতলী গ্রামের মঙ্গল বর্মনের ছেলে সুজন বর্মন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাতিরঝিল থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে বিএসএফ এর গুলিতে সাকিব নামের একজন বাংলাদেশি নিহত হয়। একই ঘটনায় আহত হয় সুজন বর্মন, 35, ভারতীয় নাগরিক। নিহত সাকিব কসবা উপজেলার বাইক ইউনিয়নের মাদলা গুচ্ছ গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুতালিবের ছেলে। সূত্র বলছে রোববার রাত 12:15টার দিকে মাদলা সীমান্ত এলাকায় বিএসএফ এর পক্ষ থেকে গুলির ঘটনা ঘটে। যত গুলি দেখবেন বাংলাদেশের বিজিবি গুলি ছড়ে না, গুলি ছড়ে হচ্ছে বিএসএফ। এই অবস্থায় সীমান্তের শূন্য রেখার কাছাকাছি অবস্থান করছিলেন সাকিব এবং সুজন, শূন্য রেখার কাছে। তারা সীমান্ত এলাকায় চোরাই মোটরসাইকেল সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছেন, ভারতীয় নাগরিক সুজন বর্মনের সহায়তায় চোরাই পথে একটা মোটরসাইকেল আনার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুইজনই গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় সাকিবকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার সকালে তিনি মারা যান। বাংলাদেশিটা জীবন গেল, আর ভারতীয়টা তার হলো এখন চিকিৎসা চলছে। বিএসএফ গুলি করে বাস তার দায়িত্ব শেষ করলো। দেখেন, এই হচ্ছে বিএসএফ, যে তারা তাদের নাগরিক
যে গুলিবিদ্ধ হলো এই খোঁজ নেই। তারা তো মাশাআল্লাহ দিছি 2টা বাংলাদেশি মানে ফেলাই দিছে। এই হচ্ছে মনোভাব নিয়ে সীমান্ত এলাকায় মানে ফ্রি স্টাইলে তারা গুলি চালাবে। আমার কথা হলো যে, এবং দুই দেশের কর্মকর্তারাও যেটা আলোচনা করে, যদি কেউ অস্ত্র সরবরাহ করে, দাগি, সন্ত্রাসী, জঙ্গি, সেই ক্ষেত্রে অন্য ব্যবস্থা। আর এই ক্ষেত্রে সিম্পল পেটের দায়ে চুরি, চোরাচালান, এই সমস্ত ঘটনায়, এই ঘটনায় কি একদম মানে গুলি করে ফেলে দিতে হবে? চালা যাবে না, তাদেরকে আটক করতে হবে, আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখানে বিবিসি বাংলা একটা খবর দিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নতুন 2টি সেক্টর তৈরি করতে চায় বিএসএফ। দেখেন এখন মানে পাকিস্তানকে যে দৃষ্টিতে তারা দেখতেছে, যে নিরাপত্তা মানে হুমকি, বাংলাদেশকে একইভাবে দেখছে। অথচ আগে বাংলাদেশ তো ছিল একেবারে তাদেরই মানে দেশের মতন, মানে গত 15 বছরে মানে তাদের ইচ্ছা মতন করে ওইটা ওপেন রাখছে, লোকজন যাতায়াত করতে ইচ্ছা মতন পাখি গুলি করে মারত। তাদের টেনশন ছিল পাকিস্তান, চীন, ওইসব অঞ্চল নিয়ে। এখন বাংলাদেশকেও তারা টার্গেট করছে, এই জন্য তারা নতুন 2টা সেক্টর তৈরি করতে যাচ্ছে বিএসএফ, এবং সেখানে তাদের শক্তি বৃদ্ধি করতে যাচ্ছে। মানে এমন একটা যুদ্ধ পরিস্থিতি নিয়ে এত আতঙ্ক, এত ভয়, কি কারণ ভারতের? এখানে বলা হচ্ছে যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের পশ্চিম আর পূর্ব কমান্ডে 2টি নতুন সেক্টর গঠন করার একটি প্রস্তাব দিয়েছে। এসব সেক্টরে 1.5 ডজন ব্যাটালিয়ন এবং প্রায় 17,000 নতুন রক্ষী নিয়োগ দেওয়া হতে পারে। তবে এখনো এই প্রস্তাব দিল্লি থেকে অনুমোদন আসেনি। একই সঙ্গে বাহিনীতে নতুন করে 16টি ব্যাটালিয়নও গড়ে তোলা হবে। সেখানে প্রায় 17,000 প্রহরী নিয়োগ করা হবে বলে আভ্যন্তরীণ নিরাপত্তা সূত্র উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই, ভারতীয় সংবাদ মাধ্যম। সীমান্তে প্রহরা আরো জোরদার করতে এই প্রস্তাব বিএসএফ বাহিনীর এই কর্মকর্তা বিবিসিকে বলছেন, সব বাহিনীর মতো বিএসএফ এর শক্তি বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সেই হিসাবে আগামী কয়েক বছর ধরে নতুন নিয়োগের কথা ভাবা হচ্ছে। তবে নতুন ব্যাটালিয়ন গড়ার ব্যাপারে এখনো সরকারের চূড়ান্ত ছাড়পত্র দেয়নি বলেই আমি জানি। বর্তমানে বিএসএফ এর 193টি ব্যাটালিয়ন আছে, আরো 16-17টি ব্যাটালিয়ন তারা চায়। এই প্রস্তাবটি প্রায় 5-6 বছর পুরনো। মাঝে মাঝে এটা নিয়ে আলোচনায়, এটা আমাদের তরফ থেকে এখনো প্রস্তাব হিসেবে আছে, সরকারের অনুমোদন পাওয়া যায়। বিবিসিকে জানিয়েছেন বিএসএফ এর অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তৃতীয় আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসিকে বলছেন, সংবাদ মাধ্যমের একাংশে এই নিয়ে যে খবর ছাপা হয়েছে সেটা আমাদের নজরে এসছে। তবে বাহিনীর তরফে কোনো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, কারণ সরকার এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এই তথ্য বিএসএফ এর হাতে এখনো আসে, কিন্তু এটা সবাই জানে বা বিবিসি নিশ্চয়ই অনুসন্ধান করে বের করেছে যে তারা এখন আর মানে বাংলাদেশের ব্যাপারে শিথিল থাকবে তেমনটা না। পাকিস্তানকে যেভাবে তারা দেখছে একটা নিরাপত্তা হুমকি হিসেবে, বাংলাদেশকেও দেখছে তারা, এবং বাংলাদেশের প্রতি তাদের যেই এখন আচরণ একদম ধর্ম পাল্টে গেছে। এখন 19 থেকে 20 হলে তারা গুলি চালাচ্ছে। দেখেন আজকেই ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে 2 জনকে গুলি করছে, তার মধ্যে একজন ভারতীয়। সে আহত হয়ে কিন্তু বাংলাদেশ অঞ্চলে চলে এসছে এবং তাকে আটক করা হয়েছে এবং চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে। গুলি করছে কিন্তু দিয়েছে, বারবার তারা গুলি করছে। কয়েকদিন আগে বাংলাদেশের 2 কৃষককে ধরে নিয়ে গেছে, পাবলিক উত্তেজিত হয়ে তাদেরও 2 জনকে ধরে নিয়ে আসছে। ফলে এটা একটা মানে সমান একটা অবস্থা, এবং দ্রুত এটা আলোচনা করে মীমাংসা হয়েছে। কিন্তু এই যে গুলির ঘটনাগুলো তো তারা কোনোভাবে থামছে না। তারা নিরাপদ অবস্থান থেকে সীমান্তে কাউকে দেখলেই গুলি চালাচ্ছে। সে অপরাধী, নিরপরাধী বা কি অবস্থা, এই সমস্তগুলি তারা বিবেচনায় আনছে না। দর্শক, এর মধ্যেই আবার এখন তারা সীমান্তে তাদের শক্তি বাড়ানোর পরিকল্পনা। পাকিস্তান সীমান্তে অতি তৎপর ভারত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তেও নজরদারি বৃদ্ধি করেছে দেশটি। এবার বাংলাদেশ পাকিস্তান সীমান্তে নতুন উদ্যোগ দেখা যাচ্ছে ভারতের। 2 দেশের সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স, বিএসএফ পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করবে ভারত। একই সাথে 17,000 জওয়ান সহ 16টি নতুন ব্যাটালিয়ন গঠন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন পেলে এটি বিএসএফ এর জন্য বড় সহায়তা হবে। এই খবর ফলাও করে প্রচারিত হচ্ছে ভারতীয় গণমাধ্যমে।
এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম পিটিআই এবং দ্য প্রিন্ট বলেছে, বিএসএফ এর 16টি নতুন ব্যাটালিয়ন আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে গঠন করা হবে। নিরাপত্তা সূত্র বলছে, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ কয়েকটি চূড়ান্ত অনুমোদন এখনও বাকি আছে, তবে সেগুলো শিগগিরই মিলবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিএসএফ এর 193টি ব্যাটালিয়ন আছে। পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্ত রক্ষার দায়িত্বে আছে তারা। এক ব্যাটালিয়নে থাকে 1000-এর বেশি সদস্য। সেই অনুযায়ী নতুন 16টি ব্যাটালিয়নের মাধ্যমে 17,000 সদস্য যুক্ত হবে। পাশাপাশি বিএসএফ এর জন্য 2টি ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপনের অনুমোদনও দেয়া হয়েছে। এর মধ্যে একটি ঘাঁটি হবে জম্মুতে। এই ঘাঁটির মাধ্যমে জম্মু এবং পাঞ্জাবের ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার করা হবে। অন্যটি বাংলাদেশ সীমান্তে নজরদারি আরো বৃদ্ধি করতে গড়ে তোলা হবে মিজোরামে। বিএসএফ নতুন 16 ব্যাটালিয়নের জন্য পুরুষ এবং নারীদের নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরপরই শুরু হবে প্রশিক্ষণ। এই বাহিনীটি আগামী 5 থেকে 6 বছরের মধ্যে এই ইউনিটগুলো গঠন করার পরিকল্পনা করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। 2,70,000 সদস্যের এই বাহিনী কয়েক বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেখানে 20-21টি নতুন ব্যাটালিয়ন গঠন করার প্রস্তাব পাঠানো হয়, তবে শেষ পর্যন্ত 16টি নতুন ব্যাটালিয়ন গঠনের জন্য সম্মতি দিয়েছে সরকার। মোট 6,726 কিলোমিটারের 2টো সীমান্ত রক্ষা করে বিএসএফ। এর মধ্যে 2,290 কিলোমিটার ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এবং 339 কিলোমিটার লাইন অফ কন্ট্রোল এবং বাকি 4,097 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সাথে। এই দুই সীমান্তের মধ্যে প্রায় 1,047 কিলোমিটার অংশে কোনো কাঁটাতার নেই। নদী প্রবাহ ও গভীর বনাঞ্চল থাকায় এসব স্থানে কাঁটাতার দেয়া সম্ভব হয়নি। জানা গেছে, অরক্ষিত এই সীমান্তগুলোতে নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সৈন্যরা। পাশাপাশি 24 ঘণ্টা নজরদারি চালাচ্ছে সেনা এবং আধা সেনা বাহিনী। ভারত পাক নয় সংঘাতে বাংলাদেশের ভূমিকা ঠিক কি হবে তাহলে? বাংলাদেশ একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। কার্গিল যুদ্ধের সময়কার কথা স্মরণ করে তিনি বলেন, সেই সময় বাংলাদেশ কোনোভাবেই নাক গলায়নি, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। পাকিস্তান নয়, এবার বাংলাদেশ আতঙ্কে ভুগছে ভারত। কাশ্মীরের জঙ্গি হামলা ইস্যুতে ভারত পাকিস্তান যখন সামনাসামনি, তখন প্রশ্ন উঠেছে বাংলাদেশের ভূমিকা নিয়ে। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের অবস্থান কি হবে তা নিয়ে চিন্তায় ভারতের সামরিক বাহিনী। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে যেভাবে দুশ্মনে পরিণত করেছে নরেন্দ্র মোদী সরকার, এখন যদি বাংলাদেশ পাকিস্তানের পক্ষ নেয় তাহলে ভারতের পরাজয় সুনিশ্চিত। হ্যাঁ, ভারতীয় সাবেক সেনা চিফ বলছে, ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ একটি বড় ফ্যাক্টর। অতীতে ভারত পাকিস্তানকে হারাতে পেরেছিল কারণ বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান, অথবা ভারতকে সমর্থন করেছিল। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বাংলাদেশকে গোলাম বানাতে গিয়ে ছাত্র জনতার নতুন বাংলাদেশকে দুশ্মনে পরিণত করেছে ভারত। বর্তমান উত্তেজনায় তাই ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল নির্ধারক হয়ে উঠতে পারে বাংলাদেশ। পাকিস্তানের সমর্থনে যদি বাংলাদেশও যুদ্ধ ঘোষণা করে, তাহলে 7 সিস্টার্স এবং জম্মু কাশ্মীর দুটোই হারাবে ভারত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভাইসারানি রক্তপাত দীর্ঘ সময় মনে রাখবে ভারত। সবুজ উপত্যকায় একের পর এক নিরাপরাধ পর্যটকের লাশ ফেলে দেয়া হলো ধর্মের বিচারে। কিভাবে বদলা নেবে ভারত তা নিয়ে আলোচনা চলছে দফায় দফায়। চলছে মহড়াও। পাকিস্তানও যে আশঙ্কায় ভুগছে তা তাদের নেতা মন্ত্রীদের গলাতেই স্পষ্ট। তবে উত্তর পশ্চিম প্রান্তের পাশাপাশি নজর রাখতে হচ্ছে দেশের পূর্ব সীমান্তে, কারণ 71-এ জন্ম নেওয়া বাংলাদেশের চরিত্র তার আগের মতো নেই। হামলার জবাব বা মৃত্যুর বদলা নিয়ে যখন নর্থ ব্লকে মিটিংয়ের পর মিটিং চলছে, তারই মধ্যে বাংলাদেশের সঙ্গে বাঁধন আরও পোক্ত করার কথা বলছে পাকিস্তান। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফের সেই বার্তা যেন দীর্ঘদিন পর কাছে পাওয়া বন্ধুর মতো। ভারত পাক অশান্তির আবহের মাঝে সাম্প্রতিক এক অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগী হয়ে কাজ করার কথা শোনা গিয়েছে তার মুখে। আসিফের মুখে শোনা গিয়েছে হিস্টোরিক্যাল টাই বা অতীতের বন্ধনের কথা। অথচ 71-এ কি হয়েছিল সেই স্মৃতি আজও টাটকা। 54 বছর পর সেই পাকিস্তান বলছে বন্ধুত্বের কথা, সুসম্পর্কের কথা। হাসি মুখে সাড়া দিচ্ছে বাংলাদেশও।
নেতা মন্ত্রীতে ভরা অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার বলছেন, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব নাকি খুবই জরুরি। ভারত পাক নয় সংঘাতে বাংলাদেশের ভূমিকা ঠিক কি হবে তাহলে? ঢাকায় পা রাখার কথা ছিল পাক বিদেশ মন্ত্রী, হয়তো মান ভাঙাতেই বাংলাদেশে যেতে চেয়েছিলেন খোদ পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার। তবে পেহেলগাঁও হামলার পর ভারত যেভাবে জবাব দিতে তৈরি হচ্ছে তাতে একটু থমকে গিয়েছে। আপাতত ঢাকা সফর বাতিল করে দিয়েছেন দার, তবে এটুকু স্পষ্ট যে তলে তলে ঘনিষ্ঠতা বাড়ছে। কি এমন করতে পারে বাংলাদেশ? বিএসএফ এর প্রাক্তন ডিআইজি স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা চলে যাওয়ার পর যা পরিস্থিতি তৈরি হচ্ছে তা ভারতের জন্য খুব একটা সুখকর না। তিনি মনে করে দিয়েছেন, বাংলাদেশ 700 অভিযুক্তকে জেল থেকে ছেড়ে দিল মিথ্যা কথা বলে, 90 জন চরমপন্থীকেও ছেড়ে দেওয়া হয়েছে। এই কয়েকটা মাসে বাংলাদেশ পাকিস্তানের খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছে। আর শুধুই যে জাহাজে করে খাবার এলো তাই নয়, পাক সেনাকর্তারা বাংলাদেশে ঘুরে গিয়েছে। সমীর মিত্রের মতে ইস্টার্ন কমান্ডকে সমানভাবে সজাগ থাকতে হবে, কারণ বাংলাদেশ একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। কার্গিল যুদ্ধের সময়কার কথা স্মরণ করে তিনি বলেন, সেই সময় বাংলাদেশ কোনোভাবেই নাক গলায়নি, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। এখন বাংলাদেশ সম্পূর্ণভাবে ইসলামাইজড। তার মতে আরো গুরুত্ব দিয়ে ডিল করতে হবে। 1998 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়। সেই সময় বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকায় ভারত সেই যুদ্ধে সহজে পাকিস্তানকে পরাস্ত করতে পেরেছিল। তবে ছাত্র জনতার নতুন বাংলাদেশকে গোলাম রাষ্ট্র বানাতে গিয়ে দুশ্মনে পরিণত করেছে ভারত। স্বৈরাচারীদের সমর্থন করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে উৎখাত করতে করে গিয়েছে একের পর এক ষড়যন্ত্র। এমন অবস্থায় ভারতের বিরুদ্ধে বদলা নিতে পাকিস্তানের সমর্থনে বাংলাদেশ চলে গেলে ভারতীয়দের পরাজয় সুনিশ্চিত। এতদিন আমরা যা বলে এসেছি, এবার ভারতের সাবেক সেনা কর্মকর্তারাও একই কথা বলছে। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের কোন দেশকে সমর্থন করা উচিত তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ। ব্যবসা থাকবে না, অন্য ব্যবসা তখন অন্য লাইনে যেতে হবে। আমাদের কিছু ভাবার কি আছে? মোদিবাবু এখন ভিসা দিচ্ছেন, আমরা কি করবো? আমাদের কিছু করার আছে? ওনার হাতেই তো ক্ষমতা সব কিছু। কথায় বলে গাধা গর্তে না পড়লে হুঁশ ফেরে না। ভারতের অবস্থাও এখন ঠিক তেমন। কলকাতার দাদারা বছরের পর বছর গঙ্গার ধারে বসে পদ্মার ইলিশ গিলেছে। উৎসব হলেই চোখ ছিল বাংলাদেশের দিকে, কিন্তু এবার খেলাটা পুরো উল্টে গেল। না খেয়ে মরার দশা কলকাতার। পুরো শহর যেন ফাঁকা পড়ে আছে। ব্যবসায়ীরা হা হুতাশ করছে, অনেকে সরাসরি দোষ দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাদের মতে মোদী ভুল করেছে হাসিনাকে আশ্রয় দিয়ে, আর সেই ভুলের মাসুল দিচ্ছে সাধারণ ব্যবসায়ীরা। বাংলাদেশের জন্য চলে, যদি বাংলাদেশ আসছে না মানে সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশিদের অভাবে আজ এক প্রকার মৃত্যু যন্ত্রণা ভোগ করছে কলকাতা। চিকিৎসা, পর্যটন, হোটেল সবকিছুতে চলছে ধস। বাংলাদেশের পর্যটকরা যেন ছিল কলকাতার প্রাণ, আর সেই প্রাণ আজ নিভে গেছে। কেউ কেউ বলছে বাংলাদেশিরা শুধু টুরিস্ট না, তারা ছিল কলকাতার আশীর্বাদ। কিন্তু দেরি করে বুঝে লাভ কি? গাধা যখন গর্তে পড়ে তবেই তো হুঁশ ফেরে। এখন কেউ কেউ মোদীকে গালাগালি দিচ্ছে, বলছে হাসিনাকে ক্ষমতায় রেখে ভারতের লাভ কিছুই হয়নি। উল্টো বাংলাদেশের মানুষ ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কলকাতার ব্যবসা আজ মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশিদের ঠকিয়ে অপমান করে নিজেদের বন্ধু শেখ হাসিনাকে বসিয়ে রেখে আজ ভারত পেয়েছে চরম শিক্ষা। শুধু রাজনীতি করে দেশের ভবিষ্যৎ গড়ানো চায় না। বাংলাদেশিরা কলকাতা যাওয়া বন্ধ করলেই যদি এত ধস হয়, তাহলে ভাবুন বাংলাদেশ কত বড় শক্তি। আর ভারতে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।